প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। করোনাকালীন এই বৈশ্বিক মহামারীর মধ্যে বাংলাদেশ সহ সকল দেশের শিক্ষা ব্যবস্থা প্রায় স্থবির হয়ে আছে। এই সংকট দূরীকরণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকারি দোহান নবাবগঞ্জ কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রাপ্য হিসাবের হিসাবরক্ষণ অধ্যায়টি নিয়ে এখন আমি আলোচনা করব। শুরুতেই জেনে নেওয়া যাক প্রাপ্য হিসাব বলতে আমরা কি বুঝি এবং এই সংক্রান্ত হিসাবরক্ষণ ব্যবস্থাগুলো কি কি। প্রাপ্য হিসাব বলতে আমরা যেটা বুঝি, সাধারণত প্রাপ্য হিসাব বলতে ধারে পণ্য বিক্রয় অথবা ধারে সেবা প্রদানের মাধ্যমে অথবা অন্যান্য কোনো প্রাপ্য পাওনাকে সাধারণত আমরা প্রাপ্য হিসাব নামে চিহ্নিত করে থাকি। প্রাপ্য হিসাবের যে প্রকারভেদটি রয়েছে, প্রাপ্য হিসাবকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রাপ্য হিসাব, দ্বিতীয়টি হচ্ছে প্রাপ্য নোট বা আমরা যেটাকে প্রাপ্য বিল নামে বলে থাকি, আরেকটি হচ্ছে অন্যান্য প্রাপ্য হিসাব। অন্যান্য প্রাপ্য হিসাবের মধ্যে আছে যেমন প্রাপ্য সুদ আছে, প্রাপ্য কমিশন আছে। প্রাপ্য হিসাবের সংজ্ঞা এবং প্রকারভেদের পর আমাদের আরও যে কয়েকটি বিষয় জানতে হবে এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য, সেটা হচ্ছে প্রাপ্য হিসাবের মূল্যায়ন। শুরুতেই দেখো প্রাপ্য হিসাবের মূল্যায়ন বলতে আমরা কি বুঝি। 1930 সালের বিক্রয় আইন অনুসারে বিক্রিত পণ্যের মালিকানা সত্ত্ব ক্রেতার নিকট হস্তান্তরিত হলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। একইভাবে সেবা প্রদান শেষ হলে তবেই প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়, অর্থাৎ ধারে বা বাকিতে পণ্য বিক্রয় অথবা সেবা প্রদানের মাধ্যমে প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়। তার মানে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাওয়ার হচ্ছে দুটি কারণ আছে। সেটা হচ্ছে একটি হচ্ছে ধারে পণ্য বিক্রয় এবং ধারে সেবা প্রদান, এবং পক্ষান্তরে বিক্রিত পণ্য ফেরত এলে এবং প্রাপ্য হিসাবের টাকা আদায় হলে প্রাপ্য হিসাবের পরিমাণ হ্রাস পাবে। তো এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারি যে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাওয়ারও কিছু কারণ রয়েছে এবং হ্রাস পাওয়ারও কিছু কারণ রয়েছে। এই কারণগুলো ছাড়াও প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব বের করার জন্য আরও দুটি বিষয় মূল্যায়ন করা হয়। সেই দুটি হচ্ছে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটাকে আমরা কুরিন এবং কুরিন সঞ্চিতি নামেও বলে থাকি। তো শুরুতেই আমরা অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি নিয়ে একটু আলোচনা করব। অনাদায়ী পাওনা হচ্ছে প্রাপ্য হিসাবের যে পরিমাণ অর্থ ভবিষ্যতে আর পাওয়া যাবে না এই বলে নিশ্চিত হওয়া যায়, সেই পরিমাণ অর্থকে অনাদায়ী পাওনা বলে। অর্থাৎ অনাদায়ী পাওনা ভবিষ্যতে আর পাওয়া যাবে না। আর অন্যদিকে অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে প্রাপ্য হিসাবের সেই পরিমাণ অর্থ যে পরিমাণ অর্থ ভবিষ্যতে পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে। মানে একটা কনফিউশন সৃষ্টি হয় যে সম্ভাব্য মানে পাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, না থাকলেও নাও থাকতে পারে। তো অনাদায়ী পাওনা হচ্ছে নিশ্চিত ক্ষতি এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে ভবিষ্যৎ সম্ভাব্য ক্ষতি। তো অনাদায়ী পাওনাকে আমরা লিপিবদ্ধ করে থাকি সাধারণত রক্ষণশীলতার নীতি অনুসারে, এবং অনাদায়ী পাওনা সঞ্চিতিকে লিপিবদ্ধ করে থাকি সামঞ্জস্যতার নীতি অনুযায়ী। তো এখন তো তোমরা দেখলে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতে আমরা কি বুঝি সেটা বললাম। তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করবে। অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবভুক্ত করার দুটি পদ্ধতি রয়েছে।
একটি হচ্ছে সরাসরি অবলোপনকৃত পদ্ধতি, অন্যটি হচ্ছে সঞ্চিতি পদ্ধতি। সরাসরি অবলোপনকৃত পদ্ধতিটি বর্তমানে একটু কম ব্যবহৃত হয়, আর সঞ্চিতি পদ্ধতিটি বর্তমানে বেশি ব্যবহৃত হয় এবং এটি জনপ্রিয় পদ্ধতি। তাই আমি তোমাদেরকে সঞ্চিতি পদ্ধতিটাই আলোচনা করব। এখন তোমাদের সঞ্চিতি পদ্ধতিতে জাবেদাভুক্ত করার কিভাবে জাবেদাভুক্ত করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব, তোমরা একটু লক্ষ্য করে শুনবে। এখন শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, আমি লিখেছি হচ্ছে সঞ্চিতি পদ্ধতিতে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা। প্রথমে আমি লিখেছি হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সংক্রান্ত জাবেদা। নতুন অনাদায়ী পাওনা সংক্রান্ত জাবেদাটি হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই জায়গায় প্রাপ্য হিসাব ক্রেডিট হওয়ার কারণ হচ্ছে আমি তোমাদের শুরুতেই বলেছিলাম অনাদায়ী পাওনা হচ্ছে যে পরিমাণ প্রাপ্য হিসাবের মধ্যে যে পরিমাণ টাকা ভবিষ্যতে আর পাওয়া যাবে না। যদি পাওয়া না যায় প্রাপ্য হিসাবের পরিমাণ অবশ্যই হ্রাস পাবে, আর হ্রাস পেলে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। কারণ কি? কারণ হচ্ছে সম্পত্তির পরিমাণ হ্রাস পেলে সেই হিসাবটি ক্রেডিট হয়, তো সংশ্লিষ্ট হিসাবটি ক্রেডিট হয়, এই জন্য প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। আর দ্বিতীয় জাবেদাটি দেখো, অনাদায়ী পাওনা খরচ সংক্রান্ত জাবেদা। অনাদায়ী পাওনা খরচ সংক্রান্ত জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। এই জাবেদার টাকাটি হবে হচ্ছে অঙ্কের মধ্যে যতগুলো অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সংক্রান্ত দফা থাকবে সবগুলো দফা সমন্বয় করার পর, সমন্বয় বলতে যোগ বিয়োগ করার পর যেই টাকাটি পাওয়া যাবে সেই টাকাটি দ্বারা এই জাবেদাটি হিসাবভুক্ত করতে হবে। তৃতীয় জাবেদাটি আমি দিয়েছি হচ্ছে অনাদায়ী পাওনা খরচ আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য জাবেদা। এই জাবেদাটি হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। এই জাবেদাটিকে আমরা সমাপনী দাখিলা হিসাবেও বলে থাকি। একটা নির্দিষ্ট হিসাব বছর শেষে আয় এবং ব্যয়বাচক হিসাব, আয় এবং খরচবাচক হিসাবসমূহ বন্ধ করার জন্য এই জাবেদাগুলো দিতে হয়। তো এটি আয় বিবরণীর ডেবিট পাশে বসে, মানে ব্যয়বাচক হিসাব বিধায় এটি আয় সারাংশ ডেবিট হয় এবং অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট হয়। এই টাকাটি হবে দ্বিতীয় জাবেদায় যত টাকা দিয়ে জাবেদাভুক্তকরণ করা হবে তৃতীয় জাবেদাটি সমপরিমাণ টাকা হবে। তার ফলে অনাদায়ী পাওনা খরচ এবং অনাদায়ী পাওনা খরচ ডেবিটে যত পরিমাণ টাকা হবে ক্রেডিটে তত পরিমাণ টাকা হওয়ার কারণে ব্যালেন্স শূন্য হয়ে যাবে। মানে ভবিষ্যৎ মানে পরের হিসাব বছরে এই খরচবাচক হিসাবটি আর স্থানান্তর হবে না, কারণ সংশ্লিষ্ট আয়গুলো এবং ব্যয়গুলো সংশ্লিষ্ট হিসাব বছরের শেষ বা বন্ধ করে দিতে হয়, সেটা আমরা জানি। তো এখন আমি তোমাদের একটি অঙ্ক করালেই তোমাদের কাছে এই জিনিসগুলো একটু সুবিধাজনক মনে হবে। আর একটি ব্যাপার হচ্ছে তোমরা এই জাবেদা তিনটি একটু খাতায় কয়েকবার লিখবে এবং পড়ে পড়ে বোঝার চেষ্টা করবে, তাহলেই তোমরা এই জাবেদাগুলো একটু ভালো পারবে। তো এখন আমি তোমাদের একটি অঙ্ক করাবো। শিক্ষার্থীরা তোমরা বোর্ডের দিকে একটু তাকাও। দেখো অঙ্কটির মধ্যে শুরুতে দেওয়া আছে নিম্নলিখিত তথ্যাদি কালাম ট্রেডার্সের হিসাব বই থেকে নেওয়া হয়েছে। তোমরা যদি লেখাটা ভালো করে বুঝতে না পারো আমার কথা শোনো, আশা করি বুঝতে পারবে। নিম্নলিখিত তথ্যাদি কালাম ট্রেডার্সের হিসাব বই থেকে নেওয়া হয়েছে। তো প্রথমেই দেখো একটি উদ্বৃত্ত দেওয়া আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি 1 তারিখ লেখা আছে, দেখো 1/1/2019, তার মানে এটা হচ্ছে বছরের শুরুর তারিখে। বছরের শুরুতে যেটা দেওয়া থাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি সেটাকে আমরা সাধারণত পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে বলে থাকি। এটা হচ্ছে পূর্ববর্তী হিসাব বছর সংক্রান্ত, তাই আমরা এটাকে পুরাতন বলে থাকি। 5,000 টাকা দেওয়া আছে। অবলোপনকৃত অনাদায়ী পাওনা, অবলোপনকৃত লেখা থাকার কারণ হচ্ছে এই অনাদায়ী পাওনা 3,000 টাকা প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করা আছে, তার মানে এখন তোমার আর এটা বিয়োগ করতে হবে না। পরে দেখো প্রাপ্য হিসাব আছে 31/12/2019 64,000 টাকা। এটা হচ্ছে সমাপনী, এই প্রাপ্য হিসাবের পরিমাণটা হচ্ছে সমাপনী, তার মানে তোমার এই প্রাপ্য হিসাবের টাকাটা
বছরের শেষে, মানে এই হিসাব বছর সংক্রান্ত। তারপরে অলিখিত অনাদায়ী পাওনা আছে 4,000 টাকা। অলিখিত মানে হচ্ছে এই 4,000 টাকা হিসাবভুক্ত করা হয়নি এখনও, তোমার কাজই হিসাবভুক্ত করা, তার মানে তুমি এটা লিপিবদ্ধ করবা। পরে অঙ্কের শেষে আরও একটি সমন্বয় দেওয়া আছে, দেখো, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% সঞ্চিতি ধরতে হবে, তার মানে এটা হচ্ছে নতুন সঞ্চিতি। টোটাল অঙ্কটার মধ্যে যদি একটু লক্ষ্য করো, 4টি দফা পেয়েছ অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত। এই 4টি দফার মধ্যে 2টি হচ্ছে অনাদায়ী পাওনা এবং 2টি হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত। এর মধ্যে 1 তারিখে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে সেটি পুরাতন। তো যদি আমরা খরচের টাকা বের করতে যাই তাহলে আমাদেরকে এই 4টি টাকা সমন্বয় করতে হবে, তার মানে যোগ বিয়োগ করতে হবে। এখন তোমরা একটু দেখো করণীয়র মধ্যে কি বলছে। করণীয়র মধ্যে প্রথমেই বলছে ক নাম্বারে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করতে বলছে। নিট প্রাপ্য হিসাব বলতে প্রাপ্য হিসাব আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম, প্রাপ্য হিসাবের সাথে যদি ধারে বিক্রয় থাকে এবং ধারে সেবা প্রদান থাকে তাহলে ওগুলা যোগ হয়, কিন্তু এই অঙ্কের মধ্যে ওই দফা কিছুই নেই, বিক্রয় ফেরতও নেই। তো প্রথমেই আমাদের করতে হবে যে প্রাপ্য হিসাবের যে 64,000 টাকা আছে সেই 64,000 টাকা থেকে আমরা অনাদায়ী পাওনা বাদ দিব এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটা প্রাপ্য হিসাবের পরিমাণ বের করব। আমি তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখো, তোমরা একটু খেয়াল করো। নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয়, শুরুতে একটি ছক এঁকে নিবা তোমরা বিবরণ টাকা দিয়ে। তো প্রাপ্য হিসাবের পরিমাণ যে 64,000 টাকা অঙ্কের মধ্যে দেওয়া আছে সেটা আমি প্রথমেই লিখলাম। এরপরে শুরুতেই তুমি অলিখিত যে অনাদায়ী পাওনাটা সেই 4,000 টাকা বাদ দিয়ে নিবা। তো পরীক্ষার সময় কোনো কনফিউশনে পড়া যাবে না যে অলিখিত লেখার কারণে কি আমি বাদ দিব কি দিব না, এটা নিয়ে অনেক স্টুডেন্টই কনফিউশনে পড়ে যাও। আমার কাজই কিন্তু হিসাবভুক্ত করা, তার মানে হচ্ছে যে সকল অলিখিত লেনদেনগুলো আছে আমি এগুলো লিপিবদ্ধ করব। সেই জন্য আমি অলিখিত অনাদায়ী পাওনাটা বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি? কারণ হচ্ছে অনাদায়ী পাওনার টাকাটা আর পাওয়া যাবে না। তো পাওয়া যদি না যায় তার মানে কি প্রাপ্য হিসাবের পরিমাণ কমবে, এই জন্য আমি এই প্রাপ্য হিসাব থেকে অনাদায়ী পাওনার টাকাটা বাদ দিয়েছি। তারপর আরও একটি নতুন সঞ্চিতি আছে, ওই সঞ্চিতিটাও আমি বাদ দিয়েছি। দেখো সঞ্চিতি ধরতে বলেছিল 10% বের করবা হচ্ছে অবশিষ্ট দেনাদারের ওপর। অবশিষ্ট দেনাদার বলতে দেনাদারের সাথে আনুষঙ্গিক কোনো দফা যদি সমন্বয় করার প্রয়োজন হয় ওই সমন্বয়গুলো যোগ বিয়োগ দেওয়ার প্রয়োজন হলে ওই যোগ বিয়োগ দেওয়ার পরে যে টাকাটা থাকবে তার উপর পার্সেন্টেজ করে অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করতে হয়। তো ওইভাবে বের করে আমি 60,000 টাকার উপরে 10% বের করে 6,000 বের করে বিয়োগ দিয়েছি। 60,000 থেকে 6,000 বিয়োগ দিলে হয় হচ্ছে 54,000 টাকা। সুতরাং এটাই নিট প্রাপ্য হিসাবের পরিমাণ। এখন আমি তোমাদের খ নং প্রশ্নের উত্তরে চলে যাব। তোমরা একটু দেখো কালাম ট্রেডার্সের জাবেদা। আমি আশা করব তোমরা জাবেদা ছক আঁকতে পারবা। খ নম্বর করণীয়র মধ্যে বলছে দেখো সংশ্লিষ্ট বিষয়গুলোর জাবেদা। সংশ্লিষ্ট বিষয়গুলোর জাবেদা বলতে এই অঙ্কে যে সকল এন্ট্রিগুলোর জাবেদা দেওয়ার প্রয়োজন হবে সেগুলো জাবেদা দিতে বলছে। দেখো এই অঙ্কের মধ্যে কোনো সরাসরি কোনো এন্ট্রি দেওয়া নেই, কিন্তু অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সংক্রান্ত জাবেদা আছে। তো এই জন্য আমরা এই অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদাগুলো দিয়ে দিব। তো শুরুতেই আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে অনাদায়ী পাওনার জন্য আমরা জাবেদা দিব। নতুন অনাদায়ী পাওনার জন্য নতুন অনাদায়ী পাওনা এই অঙ্কের মধ্যে 2টি আছে, একটি হচ্ছে 3,000 এবং একটি হচ্ছে 4,000। তো আমরা এই অঙ্কের মধ্যে অনাদায়ী পাওনার জন্য 2টি জাবেদা দিব, কারণ যেহেতু 2টি টাকা আছে অবশ্যই তোমাকে 2টি জাবেদা দিতে হবে। একটি 3,000 টাকার জন্য জাবেদা হবে, একটি 4,000 টাকার জন্য জাবেদা হবে। জাবেদা আমি দিয়েছি, দেখো তোমাদের জাবেদার মধ্যে একটু আগেও করেছিলাম, দেখিয়েছিলাম যে অনাদায়ী পাওনার জন্য নতুন অনাদায়ী পাওনার জন্য জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট প্রাপ্য হিসাব,
ক্রেডিট, এই জন্য আমি দুটি জাবেদা দিয়েছি, একটি 3000-এর জন্য, একটি 4000-এর জন্য, এবং তারিখটা দিয়েছি 2019 সালের ডিসেম্বর 31। কারণ এই এন্ট্রিগুলোর মধ্যে কোনোটার মধ্যে তারিখ দেওয়া নেই, এই জন্য হিসাব বছরের শেষ তারিখই লিখতে হবে। আর আমরা তো জানি যে এই অনাদায়ী পাওনা মূল্যায়ন করা হয় সাধারণত হিসাব বছরের শেষে, এই জন্য আমরা হিসাব বছরের শেষ তারিখ দিয়েছি। পরবর্তীতে একটা জাবেদা দিয়েছি অনাদায়ী পাওনা খরচ হিসাবভুক্ত করার জন্য। অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তো এই টাকাটা লিখতে হবে হচ্ছে এই অঙ্কের মধ্যে যতগুলো হিসাব রয়েছে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত সবগুলো যোগ বিয়োগ করার পরে, মানে সমন্বয় সাধন করার পরে। তো অঙ্কের শুরুতে আমি বলেছিলাম যে এই অঙ্কের মধ্যে 4টি অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত এন্ট্রি আছে, এই জন্য আমরা এই 4টি দফাকে যোগ বিয়োগ করে 8000 টাকা বের হয়েছে। 8000 টাকার জন্য জাবেদা দিয়েছি। দেখো 3000 টাকা হচ্ছে অবলোপনকৃত অনাদায়ী পাওনা, 4000 টাকা হচ্ছে অলিখিত অনাদায়ী পাওনা, 6000 টাকা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এবং একটু আগেই বলেছিলাম যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বাদ যাবে। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি অঙ্কের মধ্যে শুরুতেই 1 তারিখে দেওয়া ছিল 5000 টাকা, ওটা বাদ দিয়ে 8000 টাকা হয়। আমরা এই 8000 টাকা দিয়ে জাবেদাভুক্ত করেছি। পরে আরেকটি জাবেদা হবে হচ্ছে আয় বিবরণীতে স্থানান্তরের জন্য অনাদায়ী পাওনা খরচের টাকাকে। তো জাবেদাটি দিতে হবে আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। এটা আমি বলেছিলাম যে অনাদায়ী পাওনা খরচের টাকা দেখো তৃতীয় জাবেদায় অনাদায়ী পাওনা খরচের টাকা আছে 8000 টাকা, সেই টাকা দিয়েই জাবেদাভুক্তকরণ করতে হবে। এখন এভাবেই আমরা অনাদায়ী পাওনা সংক্রান্ত জাবেদাগুলো দিতে পারি। এখন আমি তোমাদেরকে গ নম্বর করণীয়র মধ্যে নিয়ে যাব। এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করার কথা বলছে। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তার মানে হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত খতিয়ানটি এই জায়গায় করতে হবে। তো তোমরা তো জানো খতিয়ান প্রস্তুতের জন্য দুটি পদ্ধতি আছে, একটি হচ্ছে আধুনিক পদ্ধতি বা চলমান জের ছক যেটাকে বলে, আর আরেকটি আছে হচ্ছে সনাতন পদ্ধতি যেটিকে আমরা পূর্বে টি ছক নামে বলে থাকতাম। তো আমার কাছে মনে হয় যে চলমান জের ছকে খতিয়ান করাই সবচেয়ে সুবিধাজনক এবং সময় কম লাগে, তাই আমি তোমাদেরকে অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত খতিয়ানটি অবশ্যই চলমান জের ছকে করাবো। তো চলমান জের ছকে করানোর জন্য করালে তোমাদের সময় কম লাগবে, তবে পরীক্ষার সময় কোনো মেথডের নাম উল্লেখ না থাকলে তোমরা যে কোনো এক পদ্ধতিতে করতে পারো, এতে কোনো সমস্যা হবে না। এখন তোমরা একটু দেখো, আমি আশা করি তোমরা খতিয়ানের চলমান জের পদ্ধতিতে খতিয়ানের ছক আঁকতে পারবে। ছকটা আঁকার পরে প্রথমেই তোমাদের যেই কাজটি করতে হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত যে ব্যালেন্সটি দেওয়া আছে অঙ্কের মধ্যে সেটি শুরুতে বসাতে হবে। এবং তোমরা ভালো করেই জানো অনাদায়ী পাওনা সঞ্চিতির নর্মাল ব্যালেন্স ক্রেডিট, এই জন্য আমি ব্যালেন্সের ক্রেডিট ঘরে বসিয়েছি ব্যালেন্স বিডি নামে, এবং ওই ব্যালেন্স বিডিটা 2019 সালের জানুয়ারির 1 তারিখে দেওয়া আছে বিধায় আমি এটা 2019 সালের জানুয়ারির 1 তারিখেই লিখেছি 5000 টাকা। পরে দেখো জাবেদাগুলো দেখলে পরে তোমরা খেয়াল করতে পারবে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট আছে, মানে হচ্ছে খ নং প্রশ্নের মধ্যে তোমরা যখন করণীয়টির অ্যান্সার করেছিলে তখন জাবেদার মধ্যে জাবেদা দিয়েছিলে প্রথম জাবেদাটি দিয়েছিলে হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু ডেবিট করেছিলে, তো সেই জন্য সেই মোতাবেক 3000 টাকা তুমি ডেবিট পাশে লিখেছ, কিন্তু হিসাবের নামটি উল্টা লিখেছ। দেখো হিসাবের নাম প্রাপ্য হিসাব লিখে 3000 টাকা ডেবিটে লিখেছ, কিন্তু ব্যালেন্স করার সময় তোমার যেটি করতে হবে, ব্যালেন্স 3000 লেখার আগে 5000 টাকা ক্রেডিট পাশে ছিল, কিন্তু এখন টাকা বসেছে ডেবিটে বিধায় উল্টা হওয়ার কারণে বিয়োগ করতে হবে। তুমি 5000 থেকে 3000 বিয়োগ করে 2000 তোমরা ক্রেডিট ঘরে লিখবা, কেননা ক্রেডিট পাশ এখানে বড় বিধায় তোমরা ক্রেডিট পাশে লিখতে হবে তোমাদের।
তারপরে আরও একটি জাবেদা আছে, দ্বিতীয় জাবেদা। এই দ্বিতীয় জাবেদায়ও সেমভাবে তোমাদের করতে হবে 4000 টাকা ডেবিটে লিখে বিপরীত হিসাবটা হচ্ছে প্রাপ্য হিসাব লিখে তোমাদের এই 4000 লেখার আগে ক্রেডিট ব্যালেন্স ছিল 2000, এই 2000 এবং এখন টাকা বসেছে ডেবিটে বিধায় বিয়োগ করার পরে 2000 অবশিষ্ট থাকে। এই 2000 ডেবিট ঘরে বসবে, কেননা ডেবিট পাশে 4000 ছিল, মানে ডেবিট পাশ বেশি ছিল বিধায় ব্যালেন্সটিও ডেবিট পাশে বসলো। পরের তোমরা আরও একটি জাবেদা দিয়েছিলে হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। 8000 টাকা দিয়ে একটা জাবেদা দিয়েছিলে, তো এই 8000 ক্রেডিট পাশে লিখে বিপরীত হিসাবটা লিখলা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব লিখে ক্রেডিট ঘরে লিখলা। এখন এই 8000 লেখার আগে ডেবিট পাশে ব্যালেন্স ছিল 2000, এই 2000 এবং এখন ক্রেডিট পাশে বসলো হচ্ছে 8000। এই 8000 থেকে 2000 বাদ দিয়ে ক্রেডিট পাশে লিখবা, কারণ হচ্ছে ক্রেডিট বড়, তাই ব্যালেন্সটাও ক্রেডিট পাশে গিয়ে বসবে। তো এভাবেই তোমরা খতিয়ানটি করতে পারবে। দেখো, অনাদায়ী পাওনা সঞ্চিতির আর কোনো উদ্বৃত্ত বা আর কোনো দফা জাবেদার মধ্যে না থাকার কারণে আর কোনো এন্ট্রি এই জায়গায়, মানে এই খতিয়ানে স্থানান্তরিত হবে না। এভাবেই তোমরা অঙ্কটি একটু বাসায় 1-2 বার করবে। আমি আশা করব যে তোমরা বাসায় লিখে, মানে খাতায় উঠাবা এবং এটা ভালো করে একটু দেখে তারপরে বুঝে তারপরে বাসায় আরও 1-2 বার করবে, তাহলেই তোমরা এটা ভালো পারবে। আর তোমাদের জন্য শুভকামনা থাকলো এবং আমি আশা করব তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে এবং কোনো প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবে না এবং সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে। এবং তোমাদের সুস্থতা কামনা করে আমি আজকের মতো শেষ করছি।